জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় সংকট আমাদের করণীয় শীর্ষ গদ্যকারে আলোচনা সভার সম্মানিত সভাপতি বিদগ্ধ আলেমে দ্বীন বরেণ্য শাইখুল হাদিস দলের সম্মানিত সিনিয়র সহ সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত দলের অন্যতম শ্রদ্ধেয় সহ সভাপতি বিজ্ঞ রাজনীতিবিদ শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুম, উপস্থিত দলের সম্মানিত শ্রদ্ধেয় অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমরা যাদেরকে দাওয়াত করেছি বিশেষ অতিথি বা আলোচক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান বা মহাসচিববৃন্দ যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দেশ ও জাতির এই চরম ক্রান্তিকালে এই আলোচনা সভাটি আয়োজন করবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা আমাদের দাওয়াতে এসেছেন অতিথি হয়ে তাদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সময় একেবারেই কমে গেছে, বেশি লম্বা সময় নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগও নেই। প্রসিদ্ধ একটি ঘটনা, যদিও বা আমরা জীবনে বহুবার শুনেছি, তারপরেও আমি খুব সংক্ষেপে ওই ঘটনার অবতারণা করে বিষয়বস্তুকে আরেকটু স্পষ্ট করতে চাইছি। কোনো এক জমিদারের প্রাচীর ঘেরা বিশাল একটি বাগান ছিল এবং সেই বাগানে এমন কোনো ফল নেই যে ফলের গাছ ছিল না। এই ভদ্রলোক জমিদার মাসখানেক সময় দেশের বাইরে থেকে দেশে ফিরে আসলো। তিনি চাইলেন শখের বাগানটা এক নজর দেখে তারপরে বাড়িতে ঢুকবেন। গেট দিয়ে ঢুকতেই মন খারাপ হয়ে গেল। প্রথমেই নজর পড়ে গেল প্রধান ফটকের সামনে গাছের একটা ঠালে একটা পেঁচা বসে আছে। এখনো গ্রাম বাংলায় এই কুসংস্কার চালু আছে, ইসলামী শরিয়ার সাথে এটার ওইরকম সম্পর্ক নাই। তো বেচারা মালিকের মন খারাপ হয়ে গেল, এতদিন পরে আসলাম, এসেই প্রথমে পেঁচাটা দেখলাম, আর দেখব না, আজকে যাই কালকে আসবো। সকালে এসে তিনি দেখছেন সর্বনাশ, ঠালে পেঁচা, হাজারো পেঁচায় বাগান ছেয়ে গেছে। তখন আফসোস করতে শুরু করলেন। এখানে একটা সুনির্দিষ্ট কবিতাও আছে, আমি সময়ের অভাবের কারণে পড়ছি না। তিনি হতাশার সুরে বলছিলেন যে গতকাল রাতে পেঁচা দেখলাম একটা, আর আজকে পুরো বাগান পেঁচায় সাইলাব হয়ে গেছে, কোন পেঁচাটাকে তাড়াই? বাংলাদেশের বর্তমান অবস্থাটা এই জায়গায়। আমরা কোন পেঁচাটাকে তাড়াবো? সংকটের কোন পেঁচাটাকে আমরা টাচ করব? আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের আইন পাওয়ার, সুবিচার পাওয়ার অধিকার, আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের জননিরাপত্তা, আমাদের ভোটাধিকার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সব আজ ভুলণ্ঠিত। একথা অস্বীকার করার কোনো উপায় নেই। হাজারো সংকট, হাজারো সমস্যা আমরা জর্জরিত। বক্তারা, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ আলোচনা করে গেছেন। সাথী ও বন্ধুগণ, কোনো একজন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যদি তার পদ রক্ষা করবার জন্য কিংবা তার বিরুদ্ধে সৃষ্ট আন্দোলনকে দমানোর জন্য তার ছাত্রকে ব্যবহার করে, আমি আবারও বলছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান তার পদ রক্ষা করবার জন্য কিংবা তার বিরুদ্ধে সৃষ্ট আন্দোলনকে দমন করবার জন্য যদি তার ছাত্রদেরকে ব্যবহার করে, তাহলে ছাত্ররা আর আদর্শ ছাত্র থাকবে না।
তাহলে তিনি আর আদর্শ প্রধান, আদর্শ শিক্ষক হতে পারবেন না, এবং তিনিও ছাত্র করতে পারবেন না। কারণ ছাত্ররা তাকে সুরক্ষা দিয়েছে, তার অন্যায় দাবি দাওয়া পূরণ করার কাজে ব্যবহৃত হয়েছে। এখান থেকে তো ভালো ছাত্র তৈরি হবে না। কোন সরকার যদি তার পদকে রক্ষা করার জন্য, ক্ষমতাকে রক্ষা করার জন্য, তার গদিকে দীর্ঘায়িত করবার জন্য, তার বিরুদ্ধে চলমান আন্দোলনকে দমন করবার জন্য ঢালাওভাবে প্রশাসনের সবাইকে ব্যবহার করে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ অনৈতিক পেঁচার জন্ম হতেই থাকবে। এটাই স্বাভাবিক, তাই হচ্ছে এখন বাংলাদেশ। সাথী বন্ধুগণ, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে যে অন্যায় করে তার জন্য কোনো দোষ নাই, যে অন্যায়ের প্রতিবাদ করে তিনি হয়ে যায় আসামি, তিনি হয়ে যান। এটাই বাস্তবতা। দুধওয়ালা দুধে 10 লিটার দুধে আরো 5-10 লিটার পানি মিক্সড করলো একটু বেশি বিক্রি করবার জন্য, ধান্দা করবার জন্য। পানি মিশাতে গিয়া বাজারে যাওয়ার পথে রাস্তার ধারে নদী পুকুর থেকে পানি মিশাতে গিয়ে ছোট্ট মাছের পোনা এখানে দুধের মধ্যে ঢুকে গেছে। বাজারে যাওয়ার পরে বিক্রেতা যে দুধ, ক্রেতা একজনে এসে বলে, দুধ দেন ভাই। খাঁটি দুধ তো, খাঁটি দুধ, তা পোয়া খানিক দুধ দাও। তো পোয়া খানিক, প্রথম গ্রাহককে পোয়া খানিক দুধ দিতে গিয়ে ওই পোনাটা বের হয়ে গেছে। এখন যিনি দুধ কিনবেন তিনি বলছেন, কি ব্যাপার, মাছের পোনা কেন, মাছ কেন, মাছের বাচ্চা কেন? দুধ বিক্রেতা চড়াও, তোমার লজ্জা নাই? দুধ নিবে 1 পোয়া, আবার মাছ কি 1 হাত সমান লম্বা চাও? দুধ দিবে তুমি 1 পোয়া, তো মাছের বাচ্চাই তো তুমি পাবা। তুমি যদি আর বেশি কথা বলো তোমাকে আমি ইচ্ছা মতো পিটাবো। বাংলাদেশ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, অস্বীকার করা যাবে না। বাংলাদেশ আজ এই জায়গায় দাঁড়িয়েছে, ভোটাধিকার হরণ করাকে তারা অপরাধ মনে করছে না, একের পর এক মানবাধিকার লঙ্ঘন করাকে তারা অপরাধ মনে করছে না। আর আমরা প্রতিবাদ করতে গেলে আমরা হয়ে যাচ্ছে অপরাধী। কি আশ্চর্য অবস্থা! এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, একবারে সবাইকে একটা একটা করে বালতি দেওয়া হয়েছে, সরিষার তেল দেওয়া হয়েছে, গাভী বেঁধে দেওয়া হয়েছে। এতটুকু সময়ের মধ্যে কে কতটুকু দুধ দহন করতে পারে। প্রতিযোগীরা রেডি, প্রতিযোগিতায় স্টার্ট। বালতি সবাই দুধ দহন করতেছে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর বিচারকদের সামনে বালতিগুলো জমা দেওয়া হচ্ছে। একজনে 2-4 ফোঁটা দুধ নিয়ে হাজির এক প্রতিযোগী। বিচারকরা মাথায় হাত, কি ব্যাপার, এখানে কেজি কে কেজি দুধ, তুমি 1-2 ফোঁটা দুধ নিয়ে আসছো? আমি ফার্স্ট হব, কারণ সবাই গাভী থেকে দুধ দহন করছে, আমি বলদ থেকে দুধ দহন। যেসব জায়গা থেকে খাওয়ার কোনো জায়গা নাই, সেই সব জায়গা থেকেও দুর্নীতি করে আজকে পকেট ভারী করা হচ্ছে, অস্বীকার করা উপায় নাই। হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, যার জন্য আজকে আর্থিক এইসব। আপনারা শুনলে অবাক হবেন, বলা হচ্ছে $13 বিলিয়ন রিজার্ভ। কেউ কেউ বলছে আমাদেরকে, না, একের ঘরে নেমে আসছে। ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কেনার বিল, যেটা ডলারে পেমেন্ট করতে হয়, মার্চ পর্যন্ত 5200 কোটি টাকা বিল বকেয়া। আর সেটা মে পর্যন্ত আসলে 7,000 কোটি টাকা বকেয়া। বিভিন্ন এয়ারলাইন্সের পেমেন্ট ডলারে দিতে হয়, এই জায়গাও ডলারে পেমেন্ট করতে হবে। এই বকেয়াগুলো যদি পরিশোধ করতে হয়, তাহলে যেটুকু আছে রিজার্ভ সেটুকু তো থাকবে না। কেন হলো আজকে দেশের এই পরিস্থিতি? লং টাইম, দীর্ঘ 15-16 বছর ধরে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মত প্রকাশের অধিকার, মানবাধিকার একটার পর একটা হরণ করে ক্ষমতায় দীর্ঘদিন বসে থাকতে চাওয়া, এটাই এই জন্য পেঁচাগুলোর জন্ম হয়েছে। আমরা ডাক দিয়েছি, আমাদের কথা পরিষ্কার, যে আধিপত্যবাদ রুখে দিতে যারা আগ্রাসন চালাচ্ছে, বহু ত্যাগ আর কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজকে পরাধীনতায় পরিণত হয়েছে। যারা আমাদেরকে পানিতে, ভাতে, শিক্ষায়, সংস্কৃতিতে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, তাদের এই আধিপত্যবাদকে, তাদের এই আগ্রাসনকে রুখে দিতে
এবং আমাদের নাগরিক অধিকার আদায় করবার জন্য আমাদের প্রত্যেককেই সোচ্চার হতে হবে। পারবো তো আমরা? সবাই এক হওয়ার কথা বলে আমি একটু যোগ করতে চাই। কোনো কিছু করতে গিয়ে সফল হওয়া, এর জন্য সবচেয়ে যেটাকে আমি জরুরি মনে করি সেটা হচ্ছে আমাদেরকে জীবনের মায়া, চাকরির মায়া, পরিবার সন্তানাদির মায়া, পদ পদবীর মায়া সবাইকে পরিহার করে নামতে হবে, সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।